বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। কোভিড-19 বা করোনা ভাইরাস প্রতিদিন মৃত্যুর মিছিলকে দীর্ঘ থেকে দীর্ঘতর করে চলেছে বাংলাদেশে এবং গোটা পৃথিবী জুড়ে। শুধু মৃত্যু আর স্বাস্থ্য ঝুঁকি নয়, গোটা পৃথিবীকে নানান ঝুঁকিতে ফেলে দিয়েছে কোভিড-19 এবং এই ঝুঁকি কবে সামাল দেওয়া যাবে, এর থেকে কবে পরিত্রাণ মিলবে সেটিকেই নিশ্চিত করে বলতে পারছেন না। অর্থাৎ আগামী দিনের সকল পরিকল্পনা পাল্টে দিতে হচ্ছে এবং পাল্টে নতুন কোনো পরিকল্পনা করা কারো পক্ষে সম্ভব নয়। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, কূটনৈতিক, মনস্তাত্ত্বিক নানা রকমের সংকট তৈরি করে তুলেছে কোভিড-19। এইসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক প্রফেসর শাহাব এনাম খান। আমাদের সঙ্গে হংকং থেকে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ হংকং এর এশিয়া গ্লোবাল ইনস্টিটিউটের শিক্ষক ইয়োশিকাজু ক্যাটো। Yoshikazu Kato is currently adjunct associate professor at Asia Global Institute, the University of Hong Kong. He is also a research fellow at the Karshat Institute and a columnist for the New York Times Chinese edition. আমাদের সঙ্গে গুলশানের বাসা থেকে যুক্ত হচ্ছেন কাউন্সেলিং সাইকোলজিস্ট এবং যিনি আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন মনোবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন, এখনো শিক্ষকতা করছেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, প্রফেসর ডক্টর মেহতাব খানম। স্বাগত আপনাদের তিনজনকেই আমাদের এই অনুষ্ঠানে। ইয়োশিকাজু ক্যাটো, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। শাহাব এনাম খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে কোভিড-19 আজকে পৃথিবী যে জায়গায় এনে দাঁড় করিয়েছে, একজন আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক হিসেবে, একজন নিরাপত্তার শিক্ষক বা ছাত্র হিসেবে আপনার আজকের দিনে দাঁড়িয়ে আপনার মনোযোগ হতে কোভিড-19 কি বার্তা দিচ্ছে? ধন্যবাদ জিলুর ভাই। আমার মনে হয় এই যে কোভিড-19 এমন একটা ফেনোমেনা তৈরি করেছে যেটা আমরা যারা আন্তর্জাতিক সম্পর্ক বলি বা রাজনীতি বলি বা নিরাপত্তা বলি, আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা বড় ধরনের মনস্তাত্ত্বিক চেঞ্জ এসছে। চেঞ্জটা কিরকম, যে আপনার সিকিউরিটিকে যেভাবে দেখা হতো এখন আর এটাকে ওভাবে দেখা যাবে না। সেই সাথে আপনার ডেভেলপমেন্ট বলেও যে বিষয়টা আছে, যে অর্থাৎ ডেভেলপমেন্ট বা গ্রোথ, অথবা আপনি যদি মনে করেন যে সোসাইটির ডেভেলপমেন্ট বা সোসাইটির গ্রোথ, এই বিষয়গুলিকে কিন্তু আমরা যে গতানুগতিক ভাবে দেখতাম সেই বিষয়গুলি এখন আর নেই। দ্বিতীয় কথা হলো যে আপনার আন্তর্জাতিক সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি জটিল থেকে জটিলতর হবে। এই কারণে হবে যে আপনার মাইগ্রেশন পলিসিস গুলি চেঞ্জ হয়ে যাবে, এখন ইমিগ্রেশন পলিসিস গুলি চেঞ্জ হয়ে যাবে এবং প্রত্যেকটা রাষ্ট্রই এখন উন্নত বলেন বা অনুন্নত বলেন, প্রত্যেকটা রাষ্ট্রই এখন তাদের যে ইন্টারনাল বা ডোমেস্টিক গভর্নেন্স সেই জায়গাগুলিতে জোর দেবে। ফলে আপনার ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান বা এই বিষয়গুলি যেগুলি আমরা বলতাম, এই বিষয়গুলি এখন অনেক বেশি সংকুচিত হয়ে যাবে। আরেকটা বড় জিনিস যেটা হবে যে সোশ্যাল রিলেশনশিপে অনেক বড় পরিবর্তন আসবে। অর্থাৎ আপনি যদি ইউরোপে দেখেন এখন যে একটা অ্যান্টি এশিয়ান রেসিজম বলেন, বা আপনি যদি দেখেন যে একটা জেনোফোবিয়া বলেন বা ইসলামোফোবিয়া যেগুলি আগে ছিল, এগুলির সাথে কিন্তু এখন এই বিষয়গুলি এখন অনেক ওতপ্রোতভাবে চলে আসছে। আর আরেকটা বড় পরিবর্তন সেটা হলো যে আপনার আমাদের যে এত আর্মামেন্ট বা আপনার আর্সেনাল বলেন বা ল এনফোর্সমেন্ট বলেন বা এই যে নিউক্লিয়ার টেকনোলজি, নিউক্লিয়ার ওয়েপন্স বলেন, এইগুলি আসলে খুব বেশি যে এফেক্টিভ আগের মতো আর নাই, সেটা কিন্তু এখন ক্লিয়ারলি বোঝা গেল। অর্থাৎ আপনি যত আপনার ইকোনমিক গ্রোথই থাকুক না কেন বা ডেভেলপমেন্ট থাকুক না কেন, আপনার মিলিটারি এক্সপেন্ডিচার থাকুক না কেন, এই পার্টিকুলার প্যান্ডেমিকের পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে যে যত মানুষ এতে সহজে আক্রান্ত হচ্ছেন তত মানুষ কিন্তু যুদ্ধে মারা যান না বা টেরোরিজমে মারা যান না। ফলে আপনার এখন সেই জায়গাতেও রাজনীতিতে একটা বড় পরিবর্তন আসবে। আরেকটা ফান্ডামেন্টাল পরিবর্তন যেটা গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে দায়ী করছেন এই কোভিড এর জন্য, আমার মনে হয় সেই জায়গাতেও আমরা একটা বড় রকমের পরিবর্তন দেখব। যে ইউএন সিস্টেমে বলেন বা WHO যেটা ইউএন এর একটা স্পেশালাইজড অর্গানাইজেশন,
এইসব জায়গাগুলিতেও এখন একটা বড় রকমের পরিবর্তন আসবে। আর সবশেষে যেটা যে চীন বা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে একটা কোল্ড ওয়ারের মতো সিচুয়েশন দাঁড়াচ্ছে, সেইটাও আরো অনেক বেশি আগ্রাসী হবে এই কারণে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন চীনকেই দায়ী করছে এই পুরো কোভিড এর জন্য, এবং সেই ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের আইনি ব্যবস্থাও গ্রহণ করছেন। ফলে আমরা দেখবো যে এই জায়গাতেও একটা বড় ধরনের পরিবর্তন আসবে। আরো শুনবো আমি আপনার কাছ থেকে বিস্তারিত পরে। প্রফেসর মেহতাব খানম, আপনি একটু আমাদেরকে বলবেন যে কোভিড-19 তো আসলে আমাদের সামাজিক এবং দৈনন্দিন জীবনাচরণে একটা বড় পরিবর্তন নিয়ে এসছে, এবং এখন এই যে সেলফ কোয়ারেন্টাইন, আইসোলেশন, সোশ্যাল ডিস্টেন্স, এগুলো আসলে মানুষের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কি প্রভাব ফেলছে বলে আপনার ধারণা? এবং আমি একটু শুনতে চাইবো, যেহেতু আপনি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন এবং আপনার শরণাপন্ন অনেকেই হন, এই গত কয়েক মাস, আমি বলবো মার্চে বা এপ্রিলে বাংলাদেশ থেকে এই বিষয়ে কোনো কেউ আপনার শরণাপন্ন হচ্ছেন কিনা, যে এটি তাদের জন্য কোনো সমস্যা তৈরি করছে কিনা এই পরিস্থিতি? এই শুরু করেছি আমি অনলাইন সেশনটা দিতে খুব পছন্দ করি না, অনেকেই আমাকে নক করেছিল, বাট আমি একটু সময় নিয়েছিলাম, আমি নিজেই একটু ধাতস্থ হতে চেষ্টা করছিলাম, কারণ আমিও তো একটি মানুষ, তো আমাকেও ভীষণ ভাবে নাড়িয়ে দিয়েছে এবং বাড়িতে অনেক রকম অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। বাড়িতে যারা পার্ট টাইম কাজ করছিল তাদেরকে ছুটি দিতে হয়েছে, সেটাতে নতুন রকম অ্যারেঞ্জমেন্ট ইনভলভ হয়েছে। তো সবকিছু লাইফস্টাইলটার মধ্যে একটা বিরাট পরিবর্তন এসে গেছে। তো সেই জায়গাতে আমি মনে করলাম যে আমি আগে নিজে একটু সময় নিই, কাউকে সময় দিতে হলে তো নিজের মানসিক স্বাস্থ্য আগে খেয়াল করতে হবে। তো আমি আমার মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেবার জন্যই আমি আসলে অনলাইন সেশনে খুব একটা কমফোর্টেবলও না, সেই জন্য আরো একটা কারণ ছিল যে আমি চাইনি অনলাইন করতে এত তাড়াতাড়ি। কিন্তু আমি এ পর্যন্ত অনেক সুপারভিশন দিয়েছি, আমার যে আন্ডারে যারা কাজ করছে ব্র্যাক ইউনিভার্সিটিতে অনেক বড় একটি কাউন্সেলিং টিম কাজ করছে, ওরা অনেকদিন ধরে আমার সুপারভিশন নিয়ে কাজ করছে। ওরা যে ধরনের ফোন কল গুলো পাচ্ছে বা যাদেরকে কাউন্সেলিং সেশন দিচ্ছে অনলাইনে, তাদের কাছ থেকে আমি কিছু খবর পাচ্ছি যেগুলো আমাকে ভীষণভাবে ভাবিয়ে তুলেছে। কারণ আমি মনে করছি যে এটা খুব ইনিশিয়াল স্টেজ, এবং এটা কবে শেষ হবে, আরো কতদিন আমরা এই কোয়ারেন্টাইনে বলি বা লকডাউনের মধ্যে থাকবো বা আমরা আতঙ্কের মধ্যে থাকবো, এটি আমাদের কারো জানা নাই। এই যে একটি অনিশ্চয়তা চলছে সবার জীবনে, সেটি কিন্তু কিছু কিছু আমরা উদাহরণ পাচ্ছি যে মানুষ কেমন ভাবে এটা দ্বারা মানে প্রভাবিত হচ্ছে বা এফেক্টেড হচ্ছে। তার একটি হচ্ছে যে মানুষের ঘুম হচ্ছে না, আতঙ্ক হচ্ছে, ঘুমাতে পারছে না, বারবার ঘুম থেকে উঠে যাচ্ছে। আরেকজন বলছে যে আমি যখন বাইরে যাচ্ছি তখন আমি বাইরে থেকে এসে ভীষণ আতঙ্কে থাকছি, আমি কোনটা ধরে ফেললাম, কোনটা আমি বাইরে গিয়ে কি কি ধরেছি সেটা সারাক্ষণ মাথায় কাজ করছে, এবং বাড়িতে এসে আমি কোনোভাবেই ভালো থাকতে পারছি না। আর যেটা হচ্ছে যে একসঙ্গে থাকার ফলে পরিবারের ভেতরে কিন্তু কিছু ভায়োলেন্স অলরেডি শুরু হয়ে গেছে। কারণ সব বাবা মার সাথে সব সন্তানের সম্পর্ক যে সবসময় খুব ভালো যায় তা না, যেহেতু ব্র্যাক ইউনিভার্সিটির ছেলে মেয়েদের বয়স হচ্ছে 22 থেকে 25-এর মধ্যে, এই বয়সের ছেলে মেয়েরা একটু ইন্ডিপেন্ডেন্ট হতে শুরু করেছে, বাবা মার কাছ থেকে দূরে থাকছিল, ঢাকায় থেকে পড়াশোনা করছিল, তাদেরকে বাড়ি চলে যেতে হয়েছে, যার ফলে যাদের সাথে বাবা মার সম্পর্কটা এত মধুর ছিল না বা ওখানে অনেক ঝামেলা ছিল, তারা ভীষণ কষ্ট পাচ্ছে। যেমন অনেক ওভার প্রোটেক্টিভ প্যারেন্টস আছেন আমাদের দেশে, যেটা বেশ আমি খুব পাই আমার এক্সপিরিয়েন্স থেকে, যে তারা সারাক্ষণ লক্ষ্য করছেন যে ছেলেটি বা মেয়েটি কি করছে। ইভেন একটি মেয়ে, সে একটি গল্প লিখছিল, তার একটু লেখার অভ্যাস আছে, সেই গল্পটি পর্যন্ত বাবা এসে ডিলিট করে দিয়ে তাকে পড়তে বলেছেন। এই যে মানে সারাক্ষণ খবরদারিটা, এরা কিন্তু একটু মুক্ত হতে পেরেছিল যখন ইন্টারমিডিয়েটের পরে ইউনিভার্সিটির দ্বারে প্রবেশ করেছিল, তখন হয়তো সেই স্বাধীনতাটা একটু ভোগ করছিল। কিন্তু দেখা গেল যে তাদেরকে শুধু ঘরে বন্ধ নয়, সারাক্ষণই ঘরের মধ্যে থাকতে হচ্ছে। তো সেই জায়গা থেকে কিন্তু পারিবারিক কিছু কলহ, কিছু সহিংসতা শুরু হয়ে গেছে অলরেডি, মানে স্বামী স্ত্রীর মধ্যেও অসুবিধা হচ্ছে, সেটাও শুনতে পেয়েছি। তো কাজেই আমরা, এবং বাচ্চাদের ক্ষেত্রে আমি শুনছি, বাচ্চাদেরকে বাবা মা কি নিয়ে ব্যস্ত রাখবেন এখন, তাদের তো সারাক্ষণ তো তারা বলছে আমরা এখন কি করব। বাবা মাও কিন্তু খুব বিপদে পড়েছেন। আমি একটা আমেরিকার ফ্যামিলির ঘটনা দেখছিলাম ইউটিউবে, সেখানে দেখলাম যে বাচ্চাটা কোনো কিছু করতে চাইছে না, সে
সবাইকে লুকিয়ে আইপ্যাডটা নিয়ে সোফার পেছনে চলে গেছে যাতে ওকে কেউ দেখতে না পায়। আমাদের বাবা মারাও কিন্তু এখন এই বিপদে পড়েছেন যে তারা বাচ্চাদেরকে টেকনোলজি থেকে দূরে সরিয়ে রাখতে পারছেন না। আগেও তাদের এই অসুবিধা ছিল, এখন এই মানে কোভিডের সংক্রমণের পরে তারা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যারা একটু ছটফট করে ঘরে বসে হোম স্কুলিং করতে হচ্ছে। হোম স্কুলিং করানোটাও কিন্তু খুব সহজ নয় বাবা মার জন্য, কাজেই অনেক ধরনের এবং বাচ্চারা তো একদিক থেকে হ্যাপি যে তারা বাসায় সময় কাটাতে পারছে, যাদের ইলেকট্রনিক ডিভাইসেস এর প্রতি এক ধরনের আসক্তি তৈরি হয়েছে তারা তো হ্যাপি আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে একসঙ্গে থাকার ফলে সমস্যাটা বাড়ছে, এটা যেমন সত্যি, আবার এটাও তো ঠিক যে নানান কারণে যখন এই অবস্থা ছিল না তখন অনেকের পরিবারের সকলের সঙ্গে দেখাও হতো না, তারা একসঙ্গে দীর্ঘ সময় কাটানো। তো সেই জায়গাটা একটা ইতিবাচক দিকও কোভিড-19 তৈরি করে দিয়েছে যে ফ্যামিলি সবাই সবার সঙ্গে। একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স বলি যে আগে বাচ্চাটা যখন স্কুলে যেত ফিরে এসে মাকে খুবই সে আদর করতো এবং মার সঙ্গটা খুব চাইতো। এখন মায়ের একটা কষ্ট হচ্ছে যে বাচ্চাটা মাকে তেমন করে চাইছে না। তো আসলে না কষ্টটা কোন ভাবে যে কার হবে সেটা বলা মুশকিল। হ্যাঁ, তো মার এখন সেপারেশন অ্যাংজাইটি হচ্ছে যে বাচ্চা মনে হয় দূরে চলে গেল, আগে বাচ্চার সেপারেশন অ্যাংজাইটি ছিল। তো কাজেই একটা সমস্যা হয়তো মনে হচ্ছে কমেছে, কিন্তু আরেকটা অন্য দিক থেকে সমস্যা বেড়েছে। যে আপনি থাকবেন আমাদের সঙ্গে, আমরা জানি না আপনি থাকবেন আমাদের সঙ্গে, আরো শুনবো আপনার কাছ থেকে। মিস্টার ইয়োশিকাজু কাটো, ক্যান ইউ হিয়ার মি? Yeah, I can hear you. Thank you. Okay. Though the first wave of pandemic started from China, within months China got able to control the spreading and to minimize the death rate. So far 82,000 plus have been infected, 3,340 plus died, and at least more than 100 are in serious critical condition in China. So what's your take on COVID-19 and what is the latest situation in China, especially in Hong Kong? Here I am in Hong Kong, and I think Hong Kong's government is trying to contain the pandemic very strictly, including the border control, and encourage the people don't go outside or don't gather more than 4 people or something like that. So in my perspective and experience, Hong Kong's government and society are relatively integrated and contain the spread of the pandemic very strictly. And I do not see any panic, or it's a kind of social panic in society. So I think now still the moment is very critical. So this kind of relatively strict and nervous atmosphere will be continuing for a while. And compared to Hong Kong, China mainland, it's because the virus has happened in China mainland for the first time, Wuhan city. But now I think it seems to be like the peak is over. Now the people is going back to the office and going back to produce and office and trying to boost economy again. So now the situation is something different with the rest of the world, because China now given some statements from President Xi Jinping and the Kazan Premier. Now the stage is moving on to how to recover the economy, at the same time continue to contain the virus from the outside of border, because that was happening in China for the first time. But now they are very much worrying about re-imported to the mainland of China. So now these are 2 things. One is continue to contain the virus, the re-outbreak of the virus from outside, and at the same time how to reboost the economy, because now the National Congress when will be restored. I mean the National Congress, because that meeting was quite important, because the Premier Li Keqiang is going to announce the goal of economic growth this year. But what's going on, it's very likely to be negative in the first quarter, but what's going on in the annual growth rate. So this is very important for China's Communist Party's legitimacy to stabilize the country. So I think basically the 2 things, 2 challenges for China. Now China is trying to do this simultaneously and contain the virus, and at the same time how to restore the economy.
So this is what China faces at the moment. Okay. Kato, China spends almost 6% of its GDP on healthcare, and almost everyone has health insurance, and per capita GDP has been consistently low compared to OECD countries. Do you think the government should be more careful regarding public health issues? And should China start thinking about public health in an outbreak context instead of individual care? Obviously, now Chinese government is trying to advertise a new normal. Now it's no longer kind of 2-digit growth. Now it's more like 5 to 6 growth. That would be okay. But the problem is given the outbreak of virus this year, the growth would be in my perspective more. It's like 3, 2, 4. Anyway, less than 5. In this circumstance, now Chinese government is trying to move on. Less emphasis on growth itself, but more like social justice, including what you mentioned, the healthcare system. So this is what Chinese public is widely concerned about. How to improve their livelihood, including their the healthcare, insurance, and social welfare, and social disparity. These are everything are on the table now. So. I believe Chinese government is trying to take advantage of the virus and shift their focus or priority to the quality of economy, quality of people's life, quality of urbanization. So this is what the Chinese government is trying to do at the moment. শাহাব, অনেকে বলছেন যেটা নতুন বিশ্ব ব্যবস্থায় পৃথিবী প্রবেশ করছে, এবং এই নতুন বিশ্ব ব্যবস্থায় আসলে কোভিড-19 ডিপ্লোম্যাসিটা কি হবে, মানে কোভিড-19কে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্পর্কের মাত্রাগুলো কি দাঁড়াবে, কূটনৈতিক সম্পর্কের মাত্রাগুলো একটু এই প্রশ্নটা খুব ওতপ্রোতভাবে বাংলাদেশের হিউম্যান সিকিউরিটির সাথে জড়িত, যেটা মেহতাব আপা বললেন যে মেন্টাল হেলথ বলেন বা সোশ্যাল হেলথ বলেন বা সোশ্যাল সাইকোলজি। আপনি যদি সাউথ এশিয়া ওভারঅল ধরেন, আফগানিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত, তাহলে আপনার জিডিপি তে হেলথ এক্সপেন্ডিচার আছে হলো 5.25%। দিস ইজ অ্যান এভারেজ। সেইখানে আসিয়ানের 10.42% এবং ওইসিডির সেইখানে আছে 16.23%। সো আপনার পাবলিক হেলথে যে এক্সপেন্ডিচার আছে সেটার মধ্যে একটা পার্ট হলো মেন্টাল হেলথ বা অ্যাডোলেসেন্ট হেলথ বা অন্যান্য যে হেলথগুলি হচ্ছে, সেইটার সংখ্যা আরো নিতান্তভাবে কম। ফলে আমরা যখন সিকিউরিটি নিয়ে অ্যানালিসিস করি বা আমরা যখন ইকোনমিক রেশনাল ডিসিশনগুলি নিয়ে অ্যানালিসিস করি, তখন কিন্তু আমরা এই জিনিসটা দেখি যে তার মেন্টাল রেশনাল থট প্রসেসটা কি আছে এবং সে এটাতে কতটুকু ডিসিশন নিতে পারে। এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ধরেন সিকিউরিটিতে বলেন, সোশ্যাল বলেন, ইকোনমিক বলেন, পলিটিক্যাল রেশনাল ডিসিশন মেকিং গুলি, সেটার সাথে কিন্তু মেন্টাল হেলথ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত। যে কারণে বাংলাদেশের পলিটিক্যাল ডিসিশন মেকিং বা বাংলাদেশের ইকোনমিক ডিসিশন মেকিং আপনি দেখবেন যে ইউথকে শুধুমাত্র এমপ্লয়মেন্ট এন্টিটি হিসেবে দেখা হয়। এমপ্লয়মেন্ট এন্টিটিতেও যদি আপনি দেখেন, সেখানেও কিন্তু দেখবেন যে 18 to 25 কিন্তু একটা লার্জ চাঙ্ক প্রতি বছর যোগ হয় 10 লাখের উপরে। ফলে আমাদের যে টোটাল সোসাইটিটা তৈরি হচ্ছে, সেই জায়গাতে যেটা মেহতাব আপা বললেন যে এই প্যারানয়া বলেন বা প্যারাডক্স বলেন বা স্কিজোফ্রেনিক একটা অ্যাটিটিউড বলেন বা বাইপোলারিটি, যেই ধরনের কম্পোজিশনই আপনি বলেন না কেন, আমাদের এই জায়গাতে একটা বড় রকমের ঘাটতি হচ্ছে। আরেকটা ঘাটতি এটার সাথে আসছে, যেটা আপনার গভর্নেন্সের ক্ষেত্রে হয়েছে। গভর্নেন্সের ক্ষেত্রে কি হয়েছে যে আপনি যে হিসাবটা দিচ্ছেন সেটা হলো যে প্রতি 10 লাখে আমি 80 জনকে টেস্ট করছি। ফলে আপনি টেস্টের উপরে যে ফেথ, পাবলিক ফেথ, কিংবা আমরা যেটাকে বারবার বলি যে পলিটিক্যাল বা ইকোনমিক কমিউনিকেশন বা সোশ্যাল কমিউনিকেশন, সেই জায়গাতে একটা বড় রকমের দুর্বলতা আমাদের এক্সপোজ হয়েছে। কিভাবে সেটা হয়েছে, যে যেমন ধরেন আজকের পত্রিকাতে যদি দেখেন যে 26 তারিখে আরএমজি ফ্যাক্টরিগুলি খুলে দেওয়া হবে। টেকনিক্যালি 25 তারিখ পর্যন্ত পাবলিক হলিডে আছে, 26 তারিখে খুলতেই পারে। এখন এটাকে কেন্দ্র করে আসবেন যারা আসার প্রিপারেশন নিচ্ছেন, এবং আদৌ কি লকডাউন আগে বেরো হবে কি 26 তারিখে খুললে তাকে আগেই রওনা দিতে হবে স্বাভাবিকভাবে। ফলে এই যে আমরা একটা হজবরল সিচুয়েশনে সবসময় থাকি, এই কমিউনিকেশনগুলি আলটিমেটলি বাংলাদেশের যে ইকোনমিক স্টেবিলিটি বলেন বা আমরা যে প্যারাডক্স গুলি বলি যে আমার জন্য কি ডেভেলপমেন্টটা আগে বা মানে আরএমজি সেক্টর যেটাকে আমরা ডাইভার্সিফাই করতে পারি নাই আমাদের ইকোনমিকে, শুধুমাত্র আরএমজি থেকেই 80% আছে,
তাদেরকে রেখে কি আমি হিউম্যান সিকিউরিটিকে অফশোর করব আর হিউম্যান সিকিউরিটিকে রেখে ডেভেলপমেন্টের সাথে কম্প্রোমাইজ করব? তো এই চয়েসেস গুলি কিন্তু চলে আসে, ফলে এগুলি কিন্তু পলিটিক্যাল হেলথ বলেন, পলিটিক্যাল মাইন্ডসেট বলেন, এইসব জায়গায় কিন্তু একটা বড় রকমের এফেক্ট করবে। ফলে বাংলাদেশের যে সোশ্যাল স্টেবিলিটি, যেটা মেহতাব আপা খুব ভালো করে ওনারা অ্যানালিসিস করতে পারেন, যে সোশ্যাল স্টেবিলিটিতে পোস্ট কোভিডে যে আমরা কতটুকু প্রোডাক্টিভ থাকবো এবং আমাদের হিউম্যান প্রোডাক্টিভিটিটা কতটুকু হবে, সোসাইটি কি কনফ্লিক্ট প্রোন হবে না সোসাইটিতে আরো বেশি কনজারভেটিভ অ্যাটিটিউড আসবে? কারণ আপনার ডিসিশন মেকিং এ পাবলিক হেলথ, পাবলিক সেফটি এগুলো চলে আসে। ফলে আপনি যদি আমাদের 14% যে আলট্রা পভার্টিতে বা পভার্টি লাইনের নিচে আছে, ব্র্যাকেট স্টাডিতেই আছে যে তাদের অনেকেই কিন্তু এখন সেই লাইন থেকে নিচে চলে যাচ্ছে। ফলে তাদেরকে আবার তুলে আনা এবং এনে সেইখানে রিহ্যাবিলিটেট করতে যে পরিমাণ ইকোনমিক ইনসেন্টিভ ইনজেক্ট করতে হবে, সেটা করার জন্য যে ডেলিভারি মেকানিজমটা দরকার, করার জন্য যে কমিউনিকেশনটা দরকার, করার জন্য যে ইন্টিগ্রিটিটা দরকার। আপনি যদি পত্রপত্রিকায় খোলেন যে চালের চুরি থেকে শুরু করে সবকিছু, প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার সোশ্যাল সাইকোলজিতে এফেক্ট করে, যেটা মেহতাব আপা বললেন। ফলে আমি যখন একটা দরিদ্র মানুষ, আমি কি আদতে কালকে সকালে চাল পাবো কি না, এইটার যে একটা বড় প্রেসার, সেটা হয়তো আমরা ঢাকায় বসে যারা এসিতে বসে আছি বা এখান থেকে ডিসকাশন করছি, তারা হয়তো এই এংজাইটিটা বুঝতে পারছি না। এই এংজাইটিটার যে স্পিল ওভার এফেক্ট আছে, এই স্পিল ওভার এফেক্ট কিন্তু আলটিমেটলি আপনার সোশ্যাল স্টেবিলিটিতে একটা এফেক্ট করবে। আর লাস্ট যেটা, যখন আপনি বাংলাদেশের সম্পর্ক বিশ্বের সাথে দেখবেন, সেই ক্ষেত্রে যদি আমি বলি যে আমার আরএমজি লস করছে, সেই কারণে আমার আরএমজি এখন বিশ্বের, আপনি যখন এই ওয়ার্কারদের যদি কোনো কারণে কোভিড আক্রান্ত হয়, করোনা ভাইরাস আক্রান্ত হয়, আপনার মনে আছে নিশ্চয়ই যে রানা প্লাজার সময় কি হয়েছিল। ফলে ওটাতে যে নেগেটিভ পাবলিসিটি হয়েছে এবং ভবিষ্যতে যে কন্টিনিউটি রাখা, সেই জায়গাতে কিন্তু আপনার একটা হোঁচট পড়বে। সুতরাং আমাদেরকে এখানেও চিন্তা করতে হবে যে আমি নেগেটিভ আরএমজি না, আমাদের ম্যান পাওয়ারও একটা বড় এর মধ্যে দিয়ে যাব কিনা। আর যদি রেমিটেন্সের কথা ধরেন, তাহলে তো আপনি মিডল ইস্ট যতটুকু ভালনারেবল হবে, এবং আমি আগেই প্রথমে বলেছি যে মাইগ্রেশন বা ইমিগ্রেশন সাংঘাতিক রকমের আগের চেয়ে অনেক বেশি রিজিড হয়ে যাবে। আপনি যদি রেফিউজি সাইকোলজি ধরেন এই মুহূর্তে, এবং আপনি যদি কক্সবাজারে যে এই যে 8.5 লাখ রেফিউজি আছেন, উনাদেরকে যদি ধরেন যে তাদের প্যান্ডেমিকে কি হবে, অর্থাৎ তাদের যদি এফেক্টেড হয় হোস্ট কমিউনিটির সাথে, তাদের যদি কোনো দ্বন্দ্ব বাজে, সেখানেও কিন্তু একটা বড় রকমের প্রবলেম হবে। ফলে বাংলাদেশের যদি বহির্বিশ্ব, আপনি সাউথ এশিয়াতে একরকম হবে, মায়ানমার আসিয়ানের সাথে একরকম হবে, মিডল ইস্টের সাথে আরেক রকম হবে, এবং মিডল ইস্টে যতটুকু ভালনারেবিলিটি হবে, অর্থাৎ আপনার রেমিটেন্সের উপরে ততটুকু প্রেশার আসবে। এবং এটাও কিন্তু আপনি যদি দেখেন, আমার মনে হয় মেহতাব বাবা এটা খুব ভালো করে বলতে পারবেন, যে আপনি এই রেমিটেন্স সাইকোলজি যেটা আছে, অর্থাৎ রেমিটেন্সের মাধ্যমে যে পরিবারে যে টাকাগুলি আসছে, যে ফ্যামিলিগুলি আসছে, তারা কতটুকু রিহ্যাবিলিটেটেড হচ্ছেন, রিহ্যাবিলিটেটেড না হলে এটার জন্য তাদের উপরে কি প্রেশার পড়ে। সুতরাং আমরা খুব জেনারেলাইজ ভাবে বলে রাখি যে কালকে আরএমজি খুলে দিব, পরশুদিন এটা খুলে দিব। গভর্নমেন্ট অবশ্যই এটাকে চিন্তা করেন, তার মেকানিজম আছে, কিন্তু আলটিমেটলি যখন আপনি এন্ড প্রোডাক্টে যাবেন, যে আপনার সোশ্যাল কমিউনিকেশনটা এখানে কি আছে, বা আপনার পলিটিক্যাল কমিউনিকেশনটা কি আছে, ইকোনমিক কমিউনিকেশনটা কি আছে, সেই সব জায়গায় গিয়ে আমরা বারবার হোঁচট খাচ্ছি। প্রফেসর মেহতাব খানাম, সাহাব অনেক কিছু বললেন, সে প্রেক্ষিতে আপনার কিছু বলবার আছে কিনা? আমি তার সঙ্গে একটু যুক্ত করে দিতে চাই যে গণমাধ্যমের যে ভূমিকা, মানে গণমাধ্যম যেভাবে প্রজেক্ট করছে কোভিড-19 ইস্যুস গুলোকে, টেলিভিশন এবং নিউজ পেপার, সেখানে আপনার কোনো বক্তব্য আছে কিনা সেটি একটু শুনতে চাইব। গণমাধ্যম তো, মানে আমি বলবো যে আমি আসলে গণমাধ্যম কর্মীদের প্রথম অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা প্রচুর রিস্ক নিয়ে কিন্তু কাজ করছে এই সময়টিতে। আমি নিজেই তো আমার রেগুলার শোতে যাওয়া বন্ধ করেছি, কিন্তু তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। তো আমি তাদের জন্য সবসময় চিন্তা করি। আমি মনে করি এই জায়গাটাতে গণমাধ্যমের কর্মীদেরকে বিশেষ প্রোটেকশন ব্যবস্থা দেওয়া উচিত, কারণ তাদের কাজ কিন্তু শেষ হবে না। কোভিড যতদিন চলবে তাদের কিন্তু কাজ করতে হবে। মানুষ কিন্তু খবর চাইবে, দেখতে চাইবে, শুনতে চাইবে। মানুষের ভেতর থেকে ঘরে বসে কিন্তু আমরা আরো অস্থির হচ্ছি জানার জন্য। তারা কিন্তু আমাদের তৃষ্ণা কিছু হলেও মেটাচ্ছেন। তো তারপরেও আমি বলবো যে আমরা একটু বোধহয় নেগেটিভ জিনিসগুলো একটু বেশি দেখাচ্ছি, সারাক্ষণ স্ক্রোলে দেখাচ্ছি এত এত মৃত্যু, 24 ঘন্টায় এতগুলো মৃত্যু। আমার স্ক্রোলটা যখন আমি দেখি, আমি নিজে একটু অসুস্থ বোধ করছি।
আমার মনে হয় যে এই মৃত্যুর খবর বা সংক্রমণের খবর অবশ্যই দিতে হবে, কিন্তু সারাক্ষণ নয়। আমরা সেখানে কিছু রিপ্লেস করতে পারি। মানুষ যেহেতু ঘরে আছে, মানুষের একটু পজিটিভ চিন্তা করার কিছু মানে উপাদান যদি গণমাধ্যম এখন তৈরি করা হয়তো সম্ভব নয়, কিন্তু তারপরেও আমার মনে হয় যে অনেক কিছু আমাদের হাতের কাছে রয়েছে। এখন আমরা কিছু বিনোদনের উপকরণ কিন্তু রাখতে পারি এই সময়টিতে, যাতে কিছুক্ষণ মানুষ ওইগুলো দেখার পরে একটু রিল্যাক্স করতে পারে। কিছু যেমন আমরা জানি যে যখন মানুষ আতঙ্কে থাকে, অ্যাংজাইটিতে থাকে, তখন মেডিটেশন, এক্সারসাইজ, তারপরে কিছু ইয়োগার এক্সারসাইজ, এগুলো কিন্তু ভীষণ কাজে দেয়। আমি কিন্তু ইন্ডিয়ান টেলিভিশন এগুলো আগে সবসময় দেখতাম, ভোরবেলা শুরু হতো ইয়োগা। আমরা সেরকম কিছু কিন্তু দেখাতে পারি, যেটা আমাদের ভীষণভাবে ব্রেনকে রিল্যাক্স করবে, বডিকে রিল্যাক্স করবে। এবং যেহেতু আমাদের মন ভালো থাকলে শরীর ভালো থাকে, এবং মনের স্ট্রেস কমলে আমাদের বলা হচ্ছে ইমিউন সিস্টেমটা ভালো কাজ করে। তো কাজে এরকম যাতে ইমিউন সিস্টেম যাতে ভালো কাজ করে, সেরকম কিছু খাবারের তালিকা, সেরকম কিছু কেনগুলোর উত্তর আমি খুব কম পাই। বলা হয় যে এটা 6 ফিট দূরত্ব রাখতে হবে, কিন্তু 6 ফিটটা কেন, সেই জিনিসটা কিন্তু পরিষ্কার ভাবে আমরা জানতে পারি না। তো আমার মনে হয় যে কোভিড নিয়েও অনেক বেশি আমরা আরো স্পেসিফিক কিছু ইনফরমেশন দিতে পারি, কিভাবে মানুষ আরো সাবধান হবে, প্লাস কিছু বিনোদন এবং কিছু সেলফ কেয়ার আমরা আরো ভালো কি করে করতে পারি। সেলফ কেয়ার কেন দরকার, কেন মেন্টাল হেলথ এত ইম্পর্টেন্ট, যেটা সাহাব বললেন যে আমরা মেন্টাল হেলথের দিকে একেবারেই গুরুত্ব দিইনি কিন্তু সোফার। এবং মেন্টাল হেলথ কিন্তু একটা খুবই নেগলেক্টেড এরিয়া, এটা খুব একটা স্টিগমাটাইজড এরিয়া সবসময়। তো কাজে আমার মনে হয় যে মেন্টাল হেলথ যে ভালো রাখাটা কত বেশি জরুরি আমাদের এমনি দৈনন্দিন জীবনে, কোভিড বা অন্য কিছু না থাকলেও সেই জায়গাটার গুরুত্বটা আমি অ্যাজ এ প্রফেশনাল আমি মনে করি এটার গুরুত্বটা আরো বেশি করে তোলা উচিত। কারণ আমাদের ইমিউন সিস্টেমকে শুধুমাত্র ভালো খাবার দিয়ে, শুধুমাত্র সুষম খাদ্যাভ্যাস দিয়ে কিন্তু আমরা আমাদের ইমিউন সিস্টেম বাড়াতে পারবো না, আমাদের স্ট্রেসটা কমাতে হবে। এবং সেই জায়গায় গণমাধ্যমের একটা ভূমিকা আছে বলে মনে করছি। আমার কথায় তো খুব বেশি পরিবর্তন আসবে বলে আশা করছি না, তারপরেও যেহেতু সুযোগ পেয়েছি প্রশ্নটাকে আমি উত্তর দিতে চেয়েছি, সেই সূত্রেই বলা। আর যেটা আমি বলতে চাইছি, জি বলেন আপনি, মানে আশা তো থাকতেই হবে আর কি। জি হ্যাঁ, যেটা বলতে চাইছি যে আমি কিন্তু কিছু খবর পাচ্ছি, এখানে একজন চাইনিজ প্রফেসর আছেন, শুনতে পাচ্ছি যে ওখানে 25% ডিভোর্স রেট হাই হয়ে গেছে ওদের কোভিড এর সংক্রমণের পরে, এবং অনেক বেশি মেয়েরা ডিভোর্স ফাইল করেছে। কারণ ঘরে থাকতে গিয়ে যেটা সমস্যা হয়েছে, মেয়েরা কিন্তু বুঝতে পেরেছে যে কে কতটা তাকে সাহায্য করছে। কারণ ঘরটিকে যেহেতু মেয়েদের একটা এরিয়া বলা হয়, এটা মেয়েদেরই কাজ ওখানটাতে, এই জায়গাটাতে এসে কিন্তু ছেলেদের ভূমিকাও কিছু নিতে হয়েছে। তো যেই ছেলেরা, যাদের পার্টনাররা সেই ভূমিকাটা যথেষ্ট পালন করেননি, তিনি কোঅপারেট করেননি, তার পার্টনারের কষ্টটা বুঝতে পারেননি। একটি মেয়ে বলছিল, চায়নার একটা মেয়ের কথা শুনছিলাম, যে সে বলছিল যে তার হাজবেন্ডকে, পার্টনারকে সে আরো ভালো করে চিনতে পেরেছে ডিউরিং দিস প্রসেস, ডিউরিং দিস পিরিয়ড, এবং সে তার সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হয়েছে। তো আমার কিন্তু ওই জায়গাটাতে একটা ভয় হচ্ছে যে আমাদের ডিভোর্স রেট এমনিতেই যথেষ্ট বেড়ে যাচ্ছিল হু হু করে, এবং এটি আরো বাড়বে কিনা সেটি নিয়ে কিন্তু খুব শঙ্কা কাজ করছে আমার। আর আমি সার্চের পরে যেটা অবস্থাটা যেটা দাঁড়িয়েছিল, আমি শুনেছি যে 1 বছর পর্যন্ত কিন্তু স্ট্রেস থেকে মানুষ বেরোতে পারেনি। তো এটা কিন্তু আমার মনে হয় একটা সুদূর প্রসারী একটা স্ট্রেসের মধ্যে আমরা পড়ে যাব, এবং সেখান থেকে আমাদের রেমিটেন্স আর্নিং বলি, অন্যান্য আর্নিং এর জায়গাগুলো কমে যাচ্ছে। এবং যেটা হচ্ছে যে আমাদের গৃহকর্মী যারা সাহায্য করছেন, তাদের কথা আমরা চিন্তা করছি, সব জায়গাতেই কিন্তু ভীষণ ভাবে একটা এফেক্ট পড়ছে, যে আমাদের সবার মেন্টাল হেলথকে সাংঘাতিক ভাবে নাড়ি দিচ্ছে। Kato, according to different sources, media sources, think tank sources, that the coronavirus could cost China's economy $60 billion USD this quarter. GDP will shrink by 1%. 5 million people already lost their job. China factory closures spread. Investment dropped by 24.5%. Exports decreased by 15.9%. Industrial production fall by 13.5%. Services production reduced by 13%. Do you think the COVID-19 pandemic caused a great recession in the Chinese economy? Very obviously. Now China is very closely engaged in the global economy. So it is not only about China. I mean, in terms of the Chinese economy, it's not only depending on China itself, but it will be affecting by what's happening in the rest of the world.
in my understanding, most of them are back to the office. But in Beijing, the capital of the country, Beijing is still very strictly controlling a lot of things, including in the border control, or you don't go outside too much, or you only are allowed to work in the office 2 days in a week or something like that. So different approaches are implemented at this moment. But this is not only how the Chinese economy is going on, but now the Chinese economy is very much affected by what's happening outside of the country. So now China is concerned about what's happening in the UK, United States, and Europe, or some Japan, because in order to boosting the Chinese economy, they have to take care of what's happening outside the world. So I think now, maybe a month ago, China was a bit confident to restore the economy, for example, implement some fiscal policy, or financial policy, or boosting investment. Through these approaches, Chinese economy could be fixed. Maybe it takes time, maybe 2 or 3 years, not only this year. Maybe in the next year would be recovered like 8% or something like that. But yes. Though China is the world's second largest economy, is it possible for China to mitigate the economic crisis within years? 2, 3, 4? I would say less than 5. Less than 5 this year. Okay. I would say, in my perspective, around 2 to 3. The New York Times reported China stopped its economy to tackle coronavirus. Now the world suffers. Are you agree with this statement? Will COVID-19 mark a turning point for the coronavirus economy, Chinese economy? Yes, of course. Maybe if I understand your question correctly, of course, coronavirus is affecting and undermining the Chinese economy. But I would say the next year would be recovering somehow, like 8%. But now, in order to restore the Chinese economy, we need to focus not only what's happening in China, including China's policy by the government, like fiscal policy or financial policy, but it would be affected by what's happening in the rest of the world. So now, the situation in the United States or Europe are much more serious than China. And, if supply chain or value chain are cutting down, it would undermine the Chinese economy. And this is exactly what the Chinese Communist Party are concerned much more seriously. And though the highest portion of world's international trade and business covers by China, will COVID-19 will reduce global reliance on China? Likely, possibly. Okay. But now a lot of things are going on simultaneously, and full of uncertainty day by day. So I think now, and in terms of political concern, I think what's next would be when will China organize the National Congress, and in that moment, China is trying to announce their objective of economic growth this year. Professor Shahab Enam can understand what the Chinese leadership are thinking about on the economy. I mean, can I speak in English? Please, sure. I mean, what Professor Kato has been talking about. The first issue that will come from this Chinese is essentially the supply chain management, because one of the major factor is whether there will be enough global demand in the immediate fallout of post-COVID period, whether there will be enough demand for goods coming from the rest of the world that the Chinese would require for re-establishing their economy. So that's number one issue that we are that's yet to be seen. The second issue that comes up from the Chinese economy is its own structural reform. So President Xi Jinping will definitely go for a huge structural reform, which will also put a lot of pressure on the Chinese employment and obviously Chinese production capability. So we will also be seeing that sort of relationship between the Communist Party and the Chinese producers coming in. The third issue that we will definitely be looking into is the relationship with the United States.
which is essentially one of the core factor, as I mentioned earlier, that President Trump has started to put a little bit of blame on the Chinese government for COVID virus, for which we might see that there are much more or tougher trade war coming between the United States and China. But perhaps the moment Mr. Trump pulls out from WHO, or his relationship with NATO, or his relationship with the United Nations system, essentially gives an automatically by default leverage to the Chinese to come in and fill in the vacuum. Now that's where we will be looking into. And of course you have to also understand that the Chinese are still able to produce goods or manufacturing at a bulk way, and these are fixed investment rather than solid or intangible investment. So therefore we would also see that the Chinese economy as well as the global economy will still remain dependent with each other. So if you see that the Chinese economy is plunging into crisis, the global economy will plunge into the crisis, because the integration between the international economy and international finance with the Chinese financial as well as economic or production units. So therefore we will definitely see that China will continue to put pressure on the global economy, as well as global economy will be heavily dependent on what Chinese are doing. Now, apart from what Professor Keto has talked about, let me go back to one important factor which I think Professor Mehtab Khanam, আমি এখানে বাংলাই বলি, যেটা মেহতাব আপা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে এসেছেন, যে সোশ্যাল গ্রোথ বা এই জায়গাগুলিতে, বা যেটা উনি টেলিভিশন কন্টেন্টের কথা বললেন, আই থিঙ্ক এই জায়গাতে একটা বড় কাজ করার জায়গা রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে ব্রডকাস্ট মিডিয়া, সেই জায়গাতে কিন্তু মানুষের কনফিডেন্স লেভেলটা অনেক কমে গেছে। এই কারণে যে ক্রিয়েটিভ কন্টেন্ট থেকে শুরু করে, আগে যেরকম আপনি 80-এর দশকে 90-এর দশকে হুমায়ুন ফরিদির নাটক হবে বা আসাদুজ্জামান নূরের নাটক হবে, আপনি সপ্তাহ জুড়ে বসে থাকতেন, এই ধরনের আর্ট কিন্তু আগের মতো আর নাই। প্লাস আপনি যখন ভারতের যেটাকে আমরা বলি যে খুবই নিম্নমানের যে সিরিয়ালগুলি দেখানো হচ্ছে, সেই জায়গায়ও কিন্তু একটা আপনি পাবলিক অ্যাপিল তৈরি করতে পেরেছেন, যে কারণে আমার মনে হয় যে এই কন্টেন্টের জায়গায়, যেটা তথ্য মন্ত্রণালয় হয়তো মানুষ কি বলছেন বা সেটাতে নজর না দিয়ে, বরং তারা এখন দেখতে পারেন যে এখানে কন্টেন্ট কিভাবে তৈরি করা যেতে পারে, সোশ্যাল মিডিয়াতে কিভাবে বেটার কন্টেন্ট যেতে পারে। কারণ আমাদের একটা বড় কনসার্ন কিন্তু মিস ইনফরমেশন, ফেক ইনফরমেশন। আপনি দেখবেন যে প্রচুর মিস ইনফরমেশন এবং ফেক ইনফরমেশন কিন্তু দেয়া হচ্ছে, এই ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, ওটা করলে ঠিক হয়ে যাবে, সেটা করলে ঠিক হয়ে যাবে। ফলে অনেক ক্ষেত্রে অনেকেই দায়িত্বশীল ভাবে কথা বলেন না। মানে সেটা আপনি যদি ইসলামিক ক্লারিক বা ইমামদেরকে কিছু যদি দেখেন, তারাও দায়িত্ব নিয়ে কথা বলছেন না। আবার রাজনীতিতেও অনেকে তাদের মতোই দায়িত্ব নিয়ে কথাবার্তা বলেন না। ফলে এই জায়গাগুলিতে একটা বড় রকমের পরিবর্তন আসা খুব জরুরি। আরেকটা মজার জিনিস, যেমন যে আপনি যদি এই ভাইরাল যেটা, কিন্তু এই দায়িত্বশীলতা মনিটর করবে একেবারে, সেটাই বলছি, এটা আমরা এমন একটা সময়ে আছি যে এখানে প্রত্যেকের দায়িত্বশীলতাকে পরিচয় দিতে হবে। যে কারণে আপনি যদি 2014 সালের ব্রডকাস্ট পলিসিটা, ন্যাশনাল ব্রডকাস্ট পলিসিটা পড়ে থাকেন, যেটা আমি নিজে লিখেছিলাম, সেইখানে দেখেন একটা বড় জায়গায় কিন্তু বলা আছে যে সামাজিক দায়বদ্ধতা, অর্থাৎ সামাজিক দায়বদ্ধতাটাকে ফিরিয়ে আনা দরকার। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে আপনি যদি এখন দেখেন যে যেটা মেহতাব আপা বললেন, যে বারবার এই মৃত্যুর খবর আসছে, এই খবর আসছে, ওই স্বাভাবিকভাবে আপনি একটা ডিপ্রেসিভ সময়ের দিকে যাচ্ছেন। সেই ক্ষেত্রেও কিন্তু আবার আরেকটা পজিটিভ দিকও যদি দেখেন, যে আপনার সোশ্যাল রিলেশনস গুলিও কিন্তু এখন একটা ওভারহলের মধ্যে দিয়ে যাচ্ছে। এইখানে ভারতে যেরকম আপনার 62টা ভাইরাল রিসার্চ সেন্টার আছে, ল্যাবরেটরি আছে সর্বভারতে। মানে আমাদের আইইডিসিআর এর আন্ডারে যে ফ্যাসিলিটিস গুলি থাকা দরকার টেস্টিং, সেটা 62তে আছে, ভারতে আছে 8টা+6টা, পাকিস্তানে আছে 8টা+6টা। ফলে এই জায়গাগুলিতেও আমাদের দেখতে হবে যে আমাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলি, যে আমরা তথ্যগুলি যেগুলি দিচ্ছি সেগুলিতেও মানুষের আস্থা আছে কিনা, এবং আস্থা থাকলে সেই আস্থার জায়গাটাকে এগিয়ে নিয়ে যাওয়া, আর আস্থার জায়গা না থাকলে সেই জায়গাটাতে একটা আস্থার পরিবেশ তৈরি করা। ফলে আমার মনে হয় যে যেটা মেহতাব আপা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মিডিয়া কন্টেন্ট
কন্টেন্টটা কি হবে, মিডিয়া কন্টেন্টের পলিসিটা কি হবে, সেইখানে এডিটোরিয়ালটা কি হবে, কারা এটার মধ্যে থাকবেন, সেটি তো আসলে মিডিয়া আউটলেট গুলোর নিজেদেরই করতে অ্যাবসলিউটলি, হবে। যে কারণে আপনার অ্যাডকো বলেন বা তথ্য মন্ত্রণালয় বলেন, যারা এখন মানে একদিন বিভিন্ন রকমের আমরা গাইডেন্স পত্রিকায় দেখতে পারি যে কাকে সার্ভেইলেন্স করা হবে বা করা হবে না, তার চেয়ে বরং এটাই সার্ভেইলেন্স করা উচিত যে কন্টেন্টগুলি যেন মানুষের প্রো পিপল হয়, এবং সেই জায়গাতেই আমার মনে হয় যে একটা বড় বড় কনফিডেন্সের জায়গা তৈরি করা প্রয়োজন। জি, প্রফেসর মেহতাব খানম, অনেকগুলো প্রসঙ্গ এলো এবং আপনি নিজেও অনেকগুলো উল্লেখ করছিলেন। তার মধ্যে আরেকটা প্রসঙ্গ আপনার সাথে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে কোভিডের কারণে আমাদের যারা অভিবাসী ছিলেন, যারা দেশে এসছেন এবং যারা আসলে আমাদের অর্থনীতির চাকাকে বিশেষ করে বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে সবচেয়ে বড় যোগানদাতা, তারা একটু একঘরে হয়ে যাচ্ছেন এবং এটা একটা বড় সাইকোলজিক্যাল সমস্যা তৈরি করছে তাদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে। ডাক্তারদের সঙ্গে রোগীদের একটা এখানেও এক ধরনের মানসিক টানাপোড়েন তৈরি হয়েছে। সো আপনি যদি এই দুটো বিষয় একটু অ্যাড্রেস করেন, সঙ্গে আরো কিছু চাইলে। তো আমি যেটা বলছিলাম যে অনেক রকম তো ইস্যুস দাঁড়াচ্ছে, এটা তো বুঝতেই পারছি আমরা, এবং ডাক্তার রোগীর বিষয়টা নিয়ে যদি বলি, আমি বলবো যে এখন আমি বর্তমান মুহূর্তে এই মুহূর্তের কথাই বলতে চাচ্ছি। আগে কি হয়েছে সেটা নিয়ে কথা বলে তো লাভ নেই। যেমন মিডিয়া কন্টেন্ট নিয়ে আমার অনেকদিন অনেক রকম ইস্যুস আমার মাথায় এসছে, কিন্তু আসলে কোনো লাভ হয় না। কেন? মিডিয়ার মতোই চলে, ওরা কিন্তু খুব বেশি রিসেপটিভ থাকে না অন্যের আইডিয়ার ব্যাপারে। তো এখন এই মুহূর্তের যে দাবি, সেটা আমি ফিল করছিলাম যে এই মুহূর্তের দাবিটা আসলে ডাক্তাররা এখন আমাদের সবচেয়ে বড় বন্ধু, কিন্তু যেটা হয়েছে মানে অতীতে যেটা হয়েছে, ডাক্তারদের কাছ থেকে কিন্তু রোগীরা অনেক সরে গেছে মানসিকভাবে, এবং প্রচুর মানুষের অভিযোগ, ডাক্তারের কাছে মনোযোগ পাওয়া যায় না, তারা অসংখ্য রোগী দেখেন এবং মেশিনের মতন রোগী দেখেন, তারা মুখের দিকে তাকিয়ে কথা বলেন না। মানে যে অসুখ নিয়ে আমি যাই না কেন, আমি কিন্তু ডাক্তারের কাছ থেকে একটু সাইকোলজিক্যাল সাপোর্ট চাই। এবং একটা ডাক্তার যদি বলেন যে না আপনি চিন্তা করবেন না, এই একটা সেন্টেন্স কিন্তু রোগীকে অনেক ভালো করে দিতে পারে, কিন্তু হার্ডলি ওরা মুখের দিকে তাকাচ্ছেন, এরকম অভিজ্ঞতা অনেকে। আমি সবার কথা বলছি না, সব ডাক্তাররা হয়তো বিরক্ত হবেন যে না সবার কথা ঢালাও ভাবে বলা হচ্ছে। নিশ্চয়ই অনেক মানবিক ডাক্তার আছেন যিনি চলে গেলেন আমাদের, গতকাল যার আমার মৃত্যুর খবর আমরা পেলাম, তার সম্পর্কে অনেক ভালো ভালো খবর পাচ্ছি। তো সেরকম অনেক মানবিক ডাক্তার এবং যারা সত্যি রোগীকে ভালোবেসে কাজ করেন, কাজটাকে ভালোবেসে কাজ করেন, সেরকমও আছেন। কিন্তু গণভাবে বলতে হয়, অনেক শুনে তারা ঠিক ডাক্তারের কাছ থেকে যেরকম মনোযোগ আশা করাটা কিন্তু পাচ্ছেন না। ওষুধ দেওয়া শুধু চিকিৎসাতে তাদেরকে আমাদের সবচেয়ে বেশি দরকার, এবং তারা ছাড়া আমাদের সামনে এগোনোর কোনো উপায় নেই। তো সেই জন্য আমি বলবো যে তাদেরকে একেবারে আপন করে নিয়ে, মানে এটার মধ্যে সরকার থেকে, রাষ্ট্র থেকেও করতে হবে যে তাদের সঙ্গে কনফারেন্স করা, তাদের সঙ্গে সিটিং এ এবং তাদেরকে প্রত্যেকটা তাদের অসুবিধা হচ্ছে শোনা। ডাক্তাররা কিন্তু পালিয়ে যাচ্ছেন আজকাল, তারা কিন্তু তালা বন্ধ করে অনেকে চলে গেছেন। এই ঘটনাগুলো যখন দেখছি আমরা মর্মাহত হচ্ছি, কিন্তু একই সাথে বুঝতে পারছি তারাও কিন্তু আতঙ্কে রয়েছেন। মানে তাদের সুরক্ষার বিষয়টাও নিশ্চিত করা দরকার। অবশ্যই সবকিছুকে একসাথে মাথায় রেখে এখন তাদেরকে মানে কি করে আমাদের আরো কম্প্যাশনেট তারা হতে পারেন, এবং সে ব্যাপারে কিছু তাদেরকে কিছু টিপস দেওয়া যেতে পারে, এবং তাদেরকে একটু উৎসাহিত করা, এনকারেজ করা, অ্যাপ্রিসিয়েট করা। সেটা কিন্তু তারা কিন্তু বলছেন, সরাসরি বলছেন মিডিয়াতে যে আমরা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি না, এবং অ্যাপ্রিসিয়েশন কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে। আমরা যে কোনো ডাক্তার, আমরা মানুষই আমরা ক্ষুধায় ভুগি। তা আমার মনে হচ্ছে এই মুহূর্তে তাদেরকে কাঁধে টানা খুব দরকার, এবং দেশের মানুষের কথা চিন্তা করে, তাদের কথা চিন্তা করে, সবকিছুকে একসাথে মাথায় নিয়ে এই মুহূর্তে তাদের আমাদের ভীষণ ভাবে গুরুত্ব দিতে হবে। তাদেরকে অনেক বেশি মানে তাদেরকে একেবারে ফ্রন্টলাইন কেয়ার হিসেবে ওইভাবে করতে হবে যে তোমরা আমরা এই মুহূর্তে ভালো করে বুঝতে পারছি ব্যাপার। আর কোন বিষয় না, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমি আসবো আবার আপনার কাছে। According to Reuters, the Chinese government is considering spending up to 4 trillion RMB, which is 563 billion USD stimulus package, including the central bank extended the number of loans. The PBOC also cut the one-year medium-term lending facility rate. The PBOC cut the reserve ratio for small and medium-sized banks. Many local governments have been giving
out prepaid spending vouchers to boost consumer spending, increase epidemic prevention spending, production of medical equipment, moving up unemployment payments, social security tax relief. Do you think these initiatives are enough or more initiatives are required? If you let me answer enough or not, I would say it is not enough. Because now the situation is much different from 10 years ago. How China tackled the international financial crisis in 2008 and 2009. At that time, China put 4 trillion renminbi to recover the economy, but China took a lot of lessons from that because that created kind of bubble, including real estate. So now, and Chinese economy is now in the stage of a new normal. No longer pursuing the high speed economic growth, but now they focus more on the economic quality and the people's life, including social insurance or social welfare. So that's why I do not think China is boosting economy through this kind of very a rapid and dramatic stimulus package. But now looking at what's happening internationally, this is not only what China is trying to do. Looking at Japan, the United States, Europe, now they are trying to put a lot of money to recover the economy and support the economy. So I think now China, their comprehensive policy would be, one is fiscal policy, financial policy, and trying to put investment by the government initiative and more cooperation between the central government and local governments. But now China is trying, as Professor said previously, China is trying to implement the structural reform. This is focused more on the domestic consumption, economic quality, and more environmentally harmonious, sustainable development ways. So China has to accommodate this national strategy, even in this very emergent situation. So I would say China would be managing these policies very carefully. And Kato, COVID-19 is going to change social order as well as the world order dramatically. Do you think COVID-19 impact will change the Chinese impression in the international economic and political atmosphere? I do think so. I think I'm concerned about the post-COVID-19 world order. Now, as Professor previously pointed out, now you're looking at U.S.-China relations. Now, this is unlike authoritarian system or democracies. Now, China, of course, China should take some responsibility for the pandemic because that was happening in China for the first time. So now China, received some criticism. You are trying to take advantage of this to enhance your geopolitical influence beyond the region. So China encountered some. I think China, first of all, controlled its virus inside of the country, but China is trying to contribute to how to tackle this pandemic internationally. So I would say, as a result, at the end of the day, of course, nobody knows how long it will be lasting, but at the end of the day, China's influence, China's position, and Chinese initiative in the world would be somehow influenced, somehow enhanced. But the problem is how would the post-coronavirus order be created? So, it's unipolar world or multipolar or bipolar, it depends on how the world and particularly major powers like the United States and China could collaboratively tackle this virus. So, it depends. It takes time to watch what's happening, what's going on. And you know that China also has a great impact on trade and politics of the Asia-Pacific region. So how it's going to affect China's position in the regional trade and politics? How can it affect regional cooperation as well? Very briefly, please. Yeah, I think, like TPP, RCEP, or Belt and Road Initiative, now they are suspended in front of the coronavirus issue. So it's very hard to see, how the regional cooperation and integration is going on, how would be impacted by the coronavirus. So it takes some time, full of uncertainties. But I would say China is carefully waiting and seeing what's going on, how each party, including Japan, respond to the virus, and then trying to be very positively and strategically engaged in post-coronavirus world order, including in Asia-Pacific.
And Mr. Kato, moreover, virus fears become new source of unrest for battered Hong Kong. Clashes broke out between protesters and police on Sunday. Thousands had gathered at a park to call for electoral reforms and a boycott of the Chinese Communist Party. Protesters say their freedoms have been steadily eroding under Chinese President Xi Jinping. They also urging other countries to launch sanctions against Hong Kong's government if it does not allow residents to directly elect legislative council members this year. How do you explain this unrest of Hong Kong? I think the Hong Kong, it's me, right? Yeah. Hong Kong turbulence since last June has not ended yet. Because now it's a kind of break because, everybody are concerned about coronavirus. But, after this, unknown period of virus, I think a lot of political turbulence, political turmoil will be back because those protesters, who are pursuing freedom, political freedom and democracy, they are not giving up. আমরা একটু শেষের দিকে চলে এসেছি। আমরা একটা উদ্যোগ দেখলাম যে সার্ককে আবার পুনরুজ্জীবিত করার কি অবস্থা শেষ পর্যন্ত? আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা সার্ক, কারণ সার্কের কিন্তু অনেকগুলি ম্যান্ডেট আছে। একটা বড় ম্যান্ডেট হলো যে সার্ক ডেভেলপমেন্ট ফান্ড আছে, প্লাস সার্কের কিন্তু কাউন্টার টেররিজম বলেন, সিকিউরিটি বলেন, ন্যাচারাল ডিজাস্টার বলেন, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তার স্পেসিফিক রোল আছে। ফলে এইটাকে রিভাইভ করার জন্য 6 বছর পরে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনিশিয়েটিভটা নিয়েছেন, আমার মনে হয় এটা অত্যন্ত সাধুবাদ পাবে এবং আমার মনে হয় যে সার্কের ভবিষ্যৎ আরেকবার হয়তো বা আমরা মূল্যায়ন করে দেখতে পারি যে এটা ভবিষ্যতে কি করতে পারে। কারণ সার্কের যে মিটিংটা হয়েছিল, ভিডিও কনফারেন্স, যেটা মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন এবং পাকিস্তান এবং অন্যান্য রাষ্ট্রগুলি ছিল, সেখানে কিন্তু খুব ভালো ভালো কিছু প্রপোজাল এসছে। একটা প্রপোজাল এসছে যে র্যাপিড রেসপন্স টিম তৈরি করা ডাক্তারদেরকে নিয়ে, সেটা ভারত থেকে প্রপোজালটা এসছে। ভারত $10 বিলিয়ন দিতে চাচ্ছে, সার্ক ডেভেলপমেন্ট ফান্ড থেকে $5 মিলিয়ন আসছে। আবার বাংলাদেশ থেকেও কিন্তু খুব ভালো একটা প্রপোজাল এসছে যে একটা প্রিভেন্টিভ ইনস্টিটিউট করা, যে ভবিষ্যতে যে প্যান্ডেমিক গুলি আসবে এবং নিশ্চিতভাবেই ভবিষ্যতে আরো প্যান্ডেমিক আসবে সেইগুলিকে দেখা। এবং পাকিস্তান কিন্তু এখানে গভর্নেন্সের কথা বলেছে এবং চীনের এক্সপার্টিজকে নিয়ে আসার কথা বলেছে। নেপাল, ভুটান, মালদ্বীপ কিন্তু পুরোটাই কালেকটিভ অ্যাপ্রোচের কথা বলেছে যে প্যান্ডেমিক কালেকটিভ অ্যাপ্রোচ ছাড়া করা যাবে না। এবং আফগানিস্তান থেকে কিন্তু একটা সেন্ট্রাল টেলিমেডিসিন সেন্টার করার কথা বলা হয়েছে যে সাউথ এশিয়াতে যেহেতু ডিসপ্যারিটিটা বেশি, সুতরাং একটা টেলিমেডিসিন সেন্টার যদি করা যায় তাহলে হয়তো আফগানিস্তানে যে আছেন বা বাংলাদেশে যে আছেন বা রিমোট ভুটানে যে আছেন তারা হয়তো এটা থেকে বড় রকমের সুবিধা পাবেন। আমার মনে হয় এই জায়গাটা আরেকটা হলো বিমস্টেকের জায়গাটা আছে। বিমস্টেকের একটা স্পেসিফিক স্ট্র্যান্ডই আছে পাবলিক হেলথের উপরে। ফলে সেখানেও কিন্তু আপনি মিয়ানমারকে নিয়ে আসতে পারছেন, থাইল্যান্ডকে নিয়ে আসতে পারছেন। ফলে একদিকে যখন আপনি 8টা দেশকে নিয়েও কাজ করতে পারেন, ওদিকে আপনি কিন্তু অ্যাডিশনালি মিয়ানমার এবং থাইল্যান্ডকেও আনতে পারেন, যেখানে বাংলাদেশের স্বার্থ সরাসরি ভাবে জড়িত আছে, রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে বে অফ বেঙ্গল এবং আসিয়ান মার্কেটে নিজেদের অ্যাক্সেস তৈরি করা। ফলে আমার মনে হয় যে এইসব জায়গায় রিজিওনাল ইনস্টিটিউশনস গুলি আগের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভেটেড হবে। প্রফেসর মেহতাব খানম, এনি ফাইনাল রিমার্কস? কোনো যেটা বলতে চাইছিলাম যে এটা তো আমাদেরকে করোনা ভাইরাসের যে এখন যে জায়গাটাতে আমরা রয়েছি, আমরা প্রতিদিন খারাপের দিকে যাচ্ছি, এটি যদিও আমাদেরকে ভীষণভাবে মনটাকে দুর্বল করে দিচ্ছে, আতঙ্কিত করছে সবসময়, তবে সবকিছুর কিন্তু ভালো দিকও রয়েছে। আমরা যদি একটু গুড সাইডস গুলো খেয়াল করি, যে এটা কিন্তু আমাদেরকে অনেক কিছু শেখাচ্ছে। মানে আমরা তো কখনো চিন্তা করিনি যে বৈশ্বিক এরকম একটা বড় ধরনের একটা ভীতিকর পরিস্থিতিতে সবাই পড়ে যাবে বৈশ্বিক ভাবে। এটি যে আমাদেরকে নতুন করে শেখাচ্ছে, আমি খুব আশা করব যে এখান থেকে আমরা শিক্ষাগুলো নেব। এটা থেকে আমরা যে মানে নতুন একটা উপলব্ধি এলো সবার মধ্যে, এই উপলব্ধিগুলো আমরা যদি কাজে লাগাই, আমার কাছে মনে হচ্ছে যে হেলথ সিস্টেমের কথা আমি বলছিলাম যে আমরা ডাক্তারদের প্রতি আমরা একটু বিরূপ হয়ে গিয়েছিলাম। মানে আমি যদি বেশিরভাগ মানুষের কথা চিন্তা করে বলি, সেই হেলথ সিস্টেমে একটা পরিবর্তন আমাদের মনে হয় বড়ভাবে আনতে হবে।
আমাদের সোশ্যাল সিস্টেমটাকে ভালো করে বুঝতে হবে। আমাদের যে স্কুলে যে কারিকুলাম, আমি কালকে একটু আলোচনায় শুনছিলাম যে আমাদের পড়াশোনা বন্ধ হয়ে আছে, ক্লাস হচ্ছে না। আমি কিন্তু এটাকে বড় ধরনের সমস্যা হিসেবে দেখছি না। আমার কাছে মনে হয় যে স্কুলে বাচ্চারা আসলে কি শিখছে সেই ব্যাপারটাতে কিন্তু যথেষ্ট মনোযোগ আমরা এতদিন দিইনি। আমার মনে হয় এই জায়গাটাতে যে লাইফ স্কিলস শেখানোর যে ভীষণ একটা প্রয়োজন, যে আমরা ভালো থাকার জন্য, যখন আমরা ভালো থাকছি তখন কিন্তু আমরা সবার সাথে ভালো আচরণ করতে পারছি। তো কাজে সবার মধ্যে যদি লাইফ স্কিলস গুলো থাকে, স্ট্রেস ম্যানেজমেন্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, এই জায়গাগুলোতে আমরা যদি উন্নয়ন ঘটাতে পারি, আমরা কিন্তু অনেক বড় বড় ধরনের এই যে আমাদের ভয়ঙ্কর জিনিসগুলো চলে আসে প্যান্ডেমিকের মতন, আমরা এগুলোকে মোকাবেলা কিন্তু আরো ভালোভাবে করতে পারবো। তো কাজেই আমি মনে করছি বিশেষ করে পাবলিক হেলথের প্রতি অনেক বেশি গুরুত্ব দিতে হবে। পাবলিক হেলথ অনেক একটা নেগলেক্টেড এরিয়া, মেন্টাল হেলথের উপরে গুরুত্ব দিতে হবে। এই জায়গাগুলোতে আমরা যেন এখান থেকে শিক্ষা নিয়ে আগামীতে আরো বেশি জোরদার করতে পারি। Kato, we are almost at the end of the program, so very briefly, any observation about recent Chinese initiative for the world that marked as mask diplomacy? Even Brookings reported mask diplomacy, how coronavirus upended generations of China-Japan antagonism. Is it a good sign for the China-Japan relationship? Of course, in front of the virus and crisis, China and Japan should cooperate. And, I've been concerned, China's mass diplomacy or corona diplomacy and to influence the position on Japan-China relation. But, now we are tackling together in front of the crisis. So, beyond that, we need to try to arrange what's going on in the post-coronavirus period. Now because everything are suspended. But after tackling together, how the issues or agenda be arranged, including Xi Jinping's visit to Japan, that is postponed. But I don't know how long it would be postponed. And Tokyo Olympics game postponed as well. So next year would be very much critical for Japan as well as Japan-China relations. Okay, Professor Shahab Enam, খুব ছোট করে। আমার মনে হয় যে আমাদের অনেক কিছুই করার আছে, এতে মিডিয়ার রেসপন্সিবিলিটিটা একটু বাড়ানো দরকার। পলিটিক্যাল কমিউনিকেশন, ডেভেলপমেন্ট কমিউনিকেশন গুলিকে আরেকটু রিফাইন করার প্রয়োজন আছে। এবং আমার মনে হয় ভবিষ্যতের জন্য আমরা যত তাড়াতাড়ি ইকোনমিক বলেন বা পলিটিক্যাল বলেন বা সোশ্যাল গভর্নেন্সকে জোরদার করতে পারি ততই মঙ্গল। অনেক ধন্যবাদ প্রফেসর শাহাব এনাম খান, প্রফেসর ইয়োশিকাজু কাটো এন্ড প্রফেসর মেহতাব খানম। অনেক ধন্যবাদ ইয়োশিকাজু কাটো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ ইনডিড ফর বিং উইথ আস। দর্শক, আমরা কথা বলছিলাম কোভিড-19 এবং তার প্রভাব, প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া, নানান কিছু নিয়ে। আমার অতিথিরা যেসব বিষয়ে মনোযোগ দিয়েছেন সেটা হচ্ছে যে হিউম্যান সিকিউরিটির উপরে অনেক বেশি জোর দিতে হবে, আমাদের হেলথ সিস্টেমকে ইমপ্রুভ করবার দিকে, এবং তার মধ্যে বিশেষ করে পাবলিক হেলথ এবং মেন্টাল হেলথের দিকে মনোযোগটা অনেক বেশি দিতে হবে। আমাদের সোশ্যাল সিস্টেমকে আরও বেশি শক্তিশালী করবার দিকে মনোযোগ দিতে হবে এবং আমাদের লাইফ স্কিলের দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে। সব মিলিয়ে আসলে পৃথিবীর এখন নতুন করে ভাবতে হবে, অনেক কিছু নতুন করে করবার আছে। পুরনো ধ্যান ধারণা, আচার আচরণ অনেক কিছুই বদলে ফেলতে হবে আমাদের, এবং সম্পর্কের দিকগুলোতেও নতুন করে ভাবতে হবে। সেটি আমরা রাজনৈতিক বলি, পারিবারিক বলি, সামাজিক বলি, আন্তর্জাতিক বলি, সকল ক্ষেত্রেই কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও নতুন করে ভাববার সুযোগ হয়তো কোভিড-19 তৈরি করে দিয়েছে। দর্শক, আপনারা সবাই বাড়িতে থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই শান্তিতে থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা।